নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। বর্তমান দিনে এসে দাঁড়িয়ে আমরা কেউ সুস্থ বলতে পারছি না নিজেদেরকে। সকালে উঠলে ঘুম থেকেই দেখছেন আপনার পায়ের গোড়ালিটা ব্যথা করছে। অনেকক্ষণ হাঁটলে বা বসলে বা দৌড়ালে দেখছেন পায়ের গোড়ালিটা ব্যথা করছে, বা অনেক সময় পাটা ফুলেও যাচ্ছে। এটা কিন্তু সাধারণ জিনিস নয়। আমরা নেগলেক্ট করি অনেক সময় যে যা হচ্ছে হোক, কিন্তু না, এটাও একটি ডিজিজ। তাই বলবো, সময় নষ্ট না করে অতি অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করুন। আমাদের স্বনামধন্য আয়ুর্বেদিক ডক্টর এস.কে. সেন। আজকের আলোচ্য বিষয় আমাদের ইউরিক অ্যাসিড। আলোচনায় উপস্থিত আছেন আয়ুর্বেদিক চারিয়া ডক্টর এস.কে. সেন। স্যারকে আজকের লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার স্যার। নমস্কার স্যার, প্রথমে জানতে চাইবো যে ইউরিক অ্যাসিড কি? ইউরিক অ্যাসিড একটি কিডনি থেকে উৎপন্ন হওয়া একটি অ্যাসিড। কিডনির মধ্যে একটি পিউরিন অ্যাসিড বলে পদার্থ আছে, সেখান থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এবং ইউরিক অ্যাসিড শরীরে উৎপন্ন হলেই অনেকগুলো সাইড এফেক্ট আছে। এক, দীর্ঘদিন যদি বর্ডার লাইনের উপরে ইউরিক অ্যাসিড থেকে থাকে, যেমন বর্ডার লাইন 7, সেখান থেকে যদি 8, 9 অথবা 10 দীর্ঘ মাস ধরে রয়ে গেছে, পুরুষ অথবা মহিলা, আগামী দিনে তার কিডনিটা যে ফেল হবে ডেফিনেট, ধরে রাখুন। তার কিডনি যে ভালো থাকবে না, কিডনি খারাপ হবে, অ্যাসিওর্ড। দ্বিতীয়, ইউরিক অ্যাসিড শরীরে থাকতে থাকতে পায়ের দিকে নামতে থাকে এবং এটা দীর্ঘদিন পরে গিয়ে ক্রিস্টাল আকার ধারণ করে, চিনির দানার মতো, এবং জমে কোথায়? পায়ের আমাদের টোয়ের যে বুড়ো আঙুল আছে, ঠিক বুড়ো আঙুলের বাইরের দিকটা, সাইডের দিকটা, যার ফলে ওখানটা ফুলে ওঠা, ব্যথা, হাঁটতে না পারা, এগুলো দেখা যায়। বাঙালির ধারণা কি ইউরিক অ্যাসিড কি করে বোঝে তারা? হচ্ছে পা ফুলে গেলে ইউরিক অ্যাসিড। পায়ের মধ্যে চাপ দিচ্ছি স্যার, পুরো বসি যাচ্ছে, ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে। আপনি চেক করেছেন? না না, পা ফুলে গেছে না, পা ফুলে গেলে ইউরিক অ্যাসিড। তো এই ধারণা ভুল। পা ফুলে যাওয়া মানেই কখনো ইউরিক অ্যাসিড নয়। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে পাটা ফুলে যায় কেন স্যার? পাটা ফুলে যায় যখন আমাদের ইউরিনাল ব্লাডারের মধ্যে জমে রয়ে যায়, এক্সিট হয় না। এবং এইভাবে দিনের পর দিন চলতে চলতে দেখবেন পায়ের হাঁটু থেকে একদম পায়ের পাতা অবধি অসম্ভব ধরনের গোল হয়ে ফুলে উঠেছে। আঙুল দিয়ে টিপ দিলেই সেই জায়গাটা ডিম্পলিং হয়ে যাচ্ছে, রাইট? এটা ইউরিক অ্যাসিড নয়, এটা ইউরিনাল ব্লাডারে ইউরিনটা জমে যাওয়া। ঠিক, এই ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আকারে জমে গিয়ে বুড়ো আঙুলের মধ্যে একটা নতুন অসুখ তৈরি হয়, যেটা অনেকেই আমরা জানি না, যে অসুখটার নাম হচ্ছে গাউট। ঠিক এই জায়গাটা পায়ের এরকম উঁচু হয়ে ফুলে উঠবে। ভালো করে জুতো পরতে পারবেন না, যারা বিশেষ করে বুট জুতো শু ইউজ করে তারা পরতে পারবে না, এতটা ফুলে যায়। ওখানটা এক্সরে করে দেখবেন আপনি, যেরকম চিনির দানার মতো অংশ দেখা যাচ্ছে, ফুলে ওঠা অংশটা। এবং ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আকারে জমে গিয়ে এটা হয়ে থাকে। এবং ইউরিক অ্যাসিড সাধারণ মানুষদের বাড়া, ইটস এ কমন থিংস, এটা নতুন কিছু নয়। খাদ্য তালিকা থেকেই ইউরিক অ্যাসিডটা তৈরি হয়ে যায় বেশি, কারণ পিউরিন অ্যাসিড থেকে ইউরিক অ্যাসিড হয়, সেটা কিডনির মধ্যে অবস্থান করে। এবং এমন কিছু খাবার আছে যে পিউরিন অ্যাসিডকে উত্তেজিত করে, যার ফলে ইউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে সেই ধরনের খাবারগুলোকে থেকে কিন্তু দূরে থাকতে হবে। এবং খুব কমন একটা খাবার, যেটা অবাক হবেন শুনলে, আমি বহুবার বলেছি, কারণ এগুলোকে বাদ দিয়ে তো কোনো অনুষ্ঠান আমার হয় না, এই আলোচনার মধ্যে এসেই যায়। মুড়ি খান আপনারা, বাঙালি মুড়ি খাবে না, এটা আবার কি কথা? সেটা ঝালমুড়ি থেকে আরম্ভ করে বাড়িতে মুড়ি, কেউ পেঁয়াজ দিয়ে খাচ্ছে, কেউ তরকারি মেখে, কেউ ঘুগনি দিয়ে খাচ্ছেন। এই বাইরে ভাজা, এখন কিন্তু মুড়ি সেই আগেকারে ঠাকুমার হাতে, দিদার হাতে ভাজা মুড়ি না, কিন্তু যে খোলায় ভাজা বালি দিয়ে যে মুড়ি, সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না। এখন যে মুড়িটা পাওয়া যায়, ইউরিয়া দিয়ে মেশিনে ভাজা হয়, ইউরিয়া দেয়া হয়, তাতে মিক্স করা হয়,
যার ফলে সুন্দর সাদা হবে এবং ফোলা ফোলা হবে, শুধু এইটুকুর জন্যই। তাহলে সেখানেও সার প্রয়োগ হচ্ছে, ইউরিয়া। এবার ইউরিয়া মিশ্রিত এই মুড়ি দীর্ঘদিন ধরে খেললে আপনার এমনিতে ইউরিক অ্যাসিড বাড়বে, ইউরিক অ্যাসিড বাড়লে ইউরিয়া বাড়বে, ইউরিয়া বাড়লে ক্রিয়েটিনিন বাড়বে, মানে আপনার কিডনিটা খারাপ হবে। তাহলে একটা সস্তা খাবার, সেটা একটা মানুষের কিডনি ফেল করিয়ে দিতে পারে। ইমাজিন দ্যাট। শুধু তাই নয়, এই যে বাঙালি এখন মানে আপামর জনতা দৌড়াচ্ছে পুরো আমের দিকে, দৌড়াচ্ছেন। আজকেই বোধহয় আম দিয়ে টক ডাল হয়েছিল, রাতে আবার পাকা আম রাখা আছে, রুটি দিয়ে খাওয়া হবে, তাই তো? কিন্তু এই যে আম প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়ায়। আপনাদের যে আম খেতে এত না করি, একটাই কারণ, প্রচুর পরিমাণে হাই প্রোটিন। এই হাই প্রোটিন শরীরে গিয়েই এক্সেসিভ যখন প্রোটিন হয়ে যায়, তখনই পিউরিন উত্তেজিত হয়, যার ফলে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়। মানে যাদের গাঁঠে গাঁঠে ব্যথা হচ্ছে, না ইউরিক অ্যাসিডের জন্য না, প্রোটিন হাই হয়ে গেছে বলে। কিন্তু এই প্রোটিন হাই হওয়া মানে আপনার ইউরিক অ্যাসিডটাও হাই হবে, কারণ শরীরে যখন প্রোটিন হাই হয়ে যায় তখনই এই পিউরিন অ্যাসিডটা উজ্জীবিত হয়। আমের মতো আরো দুটি ফল আছে, পেয়ারা এবং আপেল। লাল রেড অ্যাপেলসটা, যেটা লোকালে পাওয়া যায়। এই ফল তিনটি খাওয়া মানেই আপনার শরীরে ইউরিক অ্যাসিড বাড়ার চান্সেস 99.9%। এবার আপনাদের প্রশ্ন, তাহলে কি কোনো খাবারের মধ্যে পাওয়া যায় না, শুধু ফলের মধ্যে? অবশ্যই পাওয়া যায়, ভালো করে শুনে নিন এগুলো। রেড মিট, খাসির মাংস আপনার ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করবে। সামুদ্রিক মাছ ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে। ডিমের কুসুম ইউরিক অ্যাসিড বাড়াবে। সয়াবিন, টমেটো, টমেটোর বীজ, টমেটোর দানাগুলো ফেলে দিয়ে যদি টমেটোর খোলাটাই আমরা খাই অ্যাকচুয়ালি, তাহলে যদি খান দানার বীজের পোর্শনটা ফেলে দিয়ে, তাহলে আপনার ইউরিক অ্যাসিডে কোনো অসুবিধা হবে না। ঠিক। নেক্সট, মসুর ডাল। প্রতিদিন মধ্যবিত্ত উচ্চবিত্ত সব বাড়িতে দুপুরবেলা একটু মসুর ডাল হবেই, বেশ পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে একদম ঘন করে, আপনার ইউরিক অ্যাসিড বাড়াবে। শাকের মধ্যে পুঁই শাক এবং পালং শাক আপনার ইউরিক অ্যাসিড বাড়াবে। তড়কা হয় যে ডাল, ঘন ঘন তড়কা খেলে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। আর ঢেঁড়স, কচু, এগুলো আপনার ইউরিক অ্যাসিড বাড়াবে। এবং ইউরিক অ্যাসিড বাড়ালে আপনার বোঝার দুটি উপায় থাকবে। পায়ের পাতায় ব্যথা হবে ধীরে ধীরে। দ্বিতীয়, টোয়ের যে বুড়ো আঙুলটা আছে পায়ের, সেটা সাইড দিয়ে ফুলতে থাকবে, সোয়েলিং হবে এবং তীব্র যন্ত্রণা। এগুলো একদম কমন আলোচনা। এর আগে তো আমি শুধু ইউরিক অ্যাসিড নিয়ে প্রেজেন্টেশন দিয়ে আপনাদের আলোচনা অনুষ্ঠান দেখিয়েছি, হয়তো আপনারা ছিলেন না তখন। কিন্তু এই জন্যই বলি আপনাদের মাঝের মধ্যে একটু মায়া টিভিতে, অথবা সবই মায়া, সব ই মায়া আমাদের ফেসবুক পেজের নাম, এই পেজে গিয়ে ফলোয়ার্সে ক্লিক করে দিন। আমাদের যখনই দেখবেন লাইভ হচ্ছে, আপনাকে মোবাইল নোটিফিকেশন দেবে যে এখন লাইভ আছে। আপনার ইচ্ছে হলে দেখতে পারেন। আপনি বাইরে আছেন, অফিসে আছেন, টিভির সামনে নেই, তবে অনুষ্ঠানটা হয়তো আপনার ইম্পর্টেন্ট, তো কানে হেডফোন দিয়ে অফিসে বসেও শুনে নিতে পারেন। ঠিক, কারণ যে অনুষ্ঠানগুলো হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রিমাইন্ডার। আলোচনা বিষয়বস্তুর মধ্যে অনেক অনুষ্ঠান কিন্তু হয়ে গেছে, বহুবার হয়ে গেছে, তবুও আবার শোনাতে হয় কেন? মানুষকে রিমাইন্ডার দিতে। মানুষের মস্তিষ্ক এত বেশি কাজ করে না যে একবার শোনার পর মনে রাখতে পারে, তাকে বারবার যদি শোনা হয় তাহলেই কিন্তু সেটা মনে রাখতে পারে। তাই আজও টিভির পর্দায় দেখবেন এখনো ডেটল, এখনো কলগেট মাজন অ্যাড হচ্ছে। কেন? সে আমরা তখন হাফ প্যান্ট পরি ছোটবেলায়, একবারে চাইল্ডহুড, তখন টিভিতে দেখাতো সাদা কালো টিভিতে ডেটল, কলগেট, টুথপেস্ট। আজও দেখাচ্ছে কেন? পৃথিবীর সবাই তো জেনে গেছে, এই জন্যই দেখাচ্ছে রিমাইন্ডারের জন্য। তাই আমাদের অনুষ্ঠানও রিপিট দেখানো হয় বা শোনানো হয়, অনুষ্ঠান করা হয় বিভিন্ন মানুষের SMS পেয়ে। আজকে যে টপিকগুলো হলো এগুলোর উপর মানুষের ডিমান্ড আছে, তারা এগুলো শুনতে চেয়েছে আবার, তো সুতরাং তাদের সাথে আপনাদেরও শোনা হয়ে যাচ্ছে। শুধু এই কি মন দিয়ে শুনবেন, শোনা মানে কিন্তু আপনার মনে থাকবে। আর যদি বারবার শুনতে ইচ্ছে করে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। ফেসবুক পেজে গিয়ে
এই অনুষ্ঠান পর পর প্রতিটা অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। কেমন? ওকে স্যার, এটা তাহলে মূলত আমরা কিসের থেকে হতে পারে? কিডনির থেকে তো আপনি বললেন যে একটা খাবার থেকে বলে দিলাম যে এই নর্মাল খাবারগুলো যদি খায় কোনো পাবলিক রোজ প্রতিদিন, তার ইউরিক অ্যাসিড বাড়বেই, যন্ত্রণা হবেই, আগামী দিনে কপাল ভালো থাকলে কিডনিটাও ফেল হয়ে যেতে পারে। ঠিক? এর সাথে কি লিভার কোনোভাবে যুক্ত স্যার? না, লিভার আমরা খাদ্য খাবার খেলে প্রথম কাজ হচ্ছে লিভার, গল ব্লাডার অ্যান্ড প্যানক্রিয়াস, তিনজনের হজম করার কাজ আছে। শুধু যে লিভার হজমে অংশগ্রহণ করে তা নয়, এই তিনটে অর্গানই অংশগ্রহণ করে এবং খাদ্য খাবার পাকস্থলীতে যাওয়ার পর সেখানে আবার একটা রান্না হয়, যাকে আমরা বলা হয় আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে মেটাবলিজম। এই মেটাবলিজম দ্বিতীয় রান্না হবার পর তারপর তাদের ভাগ করে দেওয়া হয় যে কে কোনটা হজমে সাহায্য করবে। যেমন লিভার একমাত্র ফ্যাট জাতীয় খাবারের দায়িত্ব নেয়, চর্বি জাতীয় খাবার, তৈলাক্ত খাবারগুলিকে লিভার বেসিক্যালি রেসপন্সিবিলিটি নেয় যে তাকে হজম করানোর। বাকি আরো কার্বোহাইড্রেট আছে, তার দায়িত্ব আবার অন্যান্য অর্গানে যাবে। কিন্তু আবার অ্যাসিডকে রক্ষা করে, অ্যাসিডিটি সেটাকে রক্ষা করে আমাদের পেটের মধ্যে গল ব্লাডার। ঠিক? কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো প্যানক্রিয়াস দেখে, যার ফলে বেশি কার্বোহাইড্রেট হয়ে গেলে তার জেনেটিক্সে যদি আবার সুগার থেকে থাকে তাহলেও আবার ক্যাচ করে নেয়। কেন? কার্বোহাইড্রেট ডিপার্টমেন্টটা সে দেখে বলে। তাহলে এই যে খাদ্য খাবার খেলেই সবাই যে লিভারের কাছে যাবে তা নয়, এদের মধ্যে সব দায়িত্ব ভাগ করা আছে। ঠিক আমাদের পৌরসভার কাউন্সিলরদের মতো, কেউ যদি 30 নম্বর ওয়ার্ড দেখে তো কেউ 29 দেখবে, কেউ 31 দেখবে। ঠিক? একজনে গিয়ে সবকটা ওয়ার্ডে গিয়ে খিচুড়ি পাকাতে পারে না, এখানেও তাই সব ভাগাভাগি করে দেওয়া আছে। তাহলে কি সাংঘাতিক মেশিন কাজ করে আমাদের শরীরের ভিতর, যা আজও অব্দি আরো 1000 বছর হয়ে গেল একটা আর্টিফিশিয়াল মানব তৈরি হবে না। রোবট ইজ এ মেশিনারি, মেশিন। রোবটকে যতক্ষণ আপনি চালাবেন ততক্ষণ সে চলবে। একটা রোবট তৈরি করে ছেড়ে দিলে সে ছোট থেকে বড় হতে পারে না। আপনার মনে প্রশ্নটা আসতেই পারে, কেন স্যার দ্বিতীয় মানব তো তৈরি হয়ে গেছে, ওটা মানব যন্ত্র, মানব নয়। পৃথিবী 100 বছর নয় 1000 বছর পার হয়ে গেলে একটা মানুষ তৈরি করতে পারবে না, সায়েন্স আরো উন্নত হয়ে গেলেও। কারণ আমাদের ভেতরে যে অর্গানগুলি আছে সেই অর্গানের যে কার্যকরী ক্ষমতা সেগুলো কোনোদিন তৈরি করতে পারবে না। একটা মানুষ রোবট তৈরি করে দিতে পারে, একটা ছোট রোবট বানাতে পারে, তাকে রোবট খাচ্ছে, রোবট আবার পটিও করুক, বেশ মেনে নিলাম। ওই রোবটটা খাওয়া দাওয়া করার পর সে বড় হবে? হবে না তো। রোবটের অনুভূতি তৈরি করা গেছে, তার সেন্টিমেন্ট আছে, কিন্তু তার বাড়ন্ত নেই, তার শরীর খারাপ নেই। কেন? তার শরীরে কোনো অর্গান নেই, মেশিন বসানো বসে। আর মেশিন ড্যামেজ হতে পারে, তাকে পাল্টে দিলেই হয়ে গেল। মানুষের শরীরে আবার সেটা হবে না। এত বড় বড় ডাক্তার আছে সারা পৃথিবীতে, প্যানক্রিয়াসটা খারাপ হয়ে গেছে, প্যানক্রিয়াটাইটিস হয়ে গেছে। বলুন আপনার পৃথিবীর কোন একটা ডাক্তারকে ডেকে এনে, এত বড় বড় সার্জিক্যাল ডাক্তার বলেন না আপনারা, দেখি তাকে অপারেশন করে দেখায়, দেখি কেমন। পসিবল নয়। তাহলে এইখানে মানুষ কিন্তু হেরে গেছে। হাজার বিজ্ঞানের উন্নত হলেও এই জায়গায় মানুষ এখন রোবটিক অপারেশন হচ্ছে। আচ্ছা, রোবট এসে অপারেশন করছে, বিশাল ব্যাপার, বিরাট অ্যাড হয়েছে। জানেন প্যানক্রিয়াটাইটিস রোগীটার অপারেশন করবেন কি করবেন, সারান দেখি আপনার হসপিটালে কি রোবট এসছে। হবে? হবে না। সেই জন্যই বলা যে যেটা মানুষের কাজ সেটা মানুষই পারে, রোবটের কাজ রোবট করবে। সে মেশিনারি কাজ করতে পারে, একটা লরি লোড করতে পারে, লরি আনলোড করে দিতে পারে। একটা বাচ্চার কখন খিদে পেয়েছে সে বুঝতে পারে না। কেমন? যাও যাক নেক্সট। শুধু কি এটা পায়ের সাথে সম্পর্ক ইউরিক অ্যাসিডের, না শরীরের অন্যান্য অর্গানেও সেটা জমা হতে পারে? কিডনির সাথে না, একমাত্র কিডনি থেকে এটা প্রডিউস হয়। কিডনির মধ্যে যে পিউরিন নামে অ্যাসিড আছে সেখান থেকে প্রডিউস হয়। পিউরিনকে উজ্জীবিত করলেই ইউরিক অ্যাসিড উৎপন্ন হবে। তাই এক্সট্রা প্রোটিন শরীরে গেলেই পিউরিন অ্যাসিড উদ্দীপ্ত হয়, যেখান থেকে ইউরিক অ্যাসিডটা উৎপন্ন হয়, সোর্স হয়। স্যার কি খাবো না সেটা তো আপনি প্রথমেই বললেন, তাহলে কি খাবো আমরা? যেগুলো বললাম সেগুলো বাদ দিয়ে, যেগুলো বলে দিলাম সেগুলো বাদ দিয়ে খেলেই হবে। একটা মুসুর ডাল ছাড়া ভগবান আরো 4টে ডাল দিয়েছে তো, সেটা খান।
পুঁই শাক পালং শাক ছাড়া ভগবান আরো অনেক শাক দিয়েছে, সেগুলো খাবেন। দেখবো আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু আছেন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো। না, এই কালা সুন্দরীর সেরা। আপনার কানের দোষ কাটান, লোককে দেখাবার জন্য ফোন নিয়ে ঘুরবেন না। যেদিন ধরা পড়ে যাবেন বিরাট ধরে মেঁধে দিয়ে দেবে। কানটা খারাপ আপনার, আগে কান ঠিক করুন তবে তো ফোন ধরবেন। এটা কে শেখালো আপনাকে? আপনার কান খারাপ, একটা দামি ফোন কিনেছেন শুধু লোককে দেখাবেন বলে? ইটস নট ফেয়ার। নেক্সট। স্যার, এই যে সবাই বলে যে হোয়াইট রাইস, এখন ব্রাউন রাইস, কিছু হলেই বলছে হোয়াইট রাইসটা খেও না, ব্রাউন রাইস খাও। তাই এই ইউরিক অ্যাসিডের সাথে কি বা লাল আটা বা সাদা আটা, এটার সাথে কি কোনো যোগাযোগ আছে নাকি আমরা নরমালি যেরকম খাদ্য? নরমালি যে কোনো রাইসই নেওয়া যেতে পারে, তবে পোস্ত এর সঙ্গে রিলেটেড, কারণ সিডস জাতীয় খাবারগুলো ভেরি ডেঞ্জারাস। পটল খান দানা ফেলে দিয়ে, শিম বরবটি খেতে পারেন, বিনস কড়াই দানা ফেলে দিয়ে। এই বীজগুলো শরীরে গেলে ইউরিক অ্যাসিড বাড়বে। পোস্ত তার মধ্যে, পোস্ত একটা সিডস দানা কিন্তু, তাই পোস্ত এত এত খেয়ে ফেলবেন না, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। আর বিশেষ করে যেগুলো বলে দিলাম ওগুলো মনে রাখতে পারলেই যথেষ্ট। পোস্ত বাড়িতে সবার হয় না, অনেক টাকা কিলো, 2,500 টাকা কিলো আছে। সুতরাং পোস্তর নাম নিচ্ছি না আমি, কিন্তু তবুও বলে দিই, বাঁকুড়া ডিস্ট্রিক্ট এমন একটা জেলা সেখানে রোজ একটু করে পাতে পোস্ত থাকতে হবে। তারা খায় সাদা তিল মিশিয়ে। তো সেই জন্য ইউরিক অ্যাসিড যেন বেড়ে না যায়। মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পোস্তর প্রাদুর্ভাব প্রচুর, খায় ওরা। যে জন্য আমি যে পশ্চিম মেদিনীপুরে যাই, সেখানে কিডনির পেশেন্ট মারাত্মক। 6-7 বছর, 7 বছর হয়ে গেল 2025 সালে। এই 7 ইয়ার্সে ধরে দেখে আসছি সব থেকে কিডনির রোগী বেশি পশ্চিম মেদিনীপুরে। কেন আই ডোন্ট নো, তাদের খাদ্য তালিকা আমি এখনো চর্চা করে দেখিনি, কিন্তু তবুও আমার মনে হয় যে তারা সিড জাতীয় দানা জাতীয় খাবার বেশি খায় এবং পোস্তটা বোধহয় বেশি খাওয়া হয়ে যাচ্ছে। কারণ ওখানে গিয়েও তো খাবার খেয়েছি, দেখেছি তারা পোস্তটা বেশ অ্যাভেলেবেল ওখানে। এত দাম হলেও মাছ না খাক, পোস্ত একটু থাকতে হবে। তো এই ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করুন না, যাদের আছে ইউরিক অ্যাসিড তাদের জন্য বলছি আমি। দানা জাতীয় সবজিগুলো থেকে দূরে থাকুন, দানা ফেলে দিয়ে খান। এতদিন মাছের কাটা বেছে খেয়েছেন, এখন সবজির দানা বেছে খাবেন। এটা কি কোনো প্রকার জেনেটিক রোগ আমাদের? না, পৃথিবীর সব রোগকে আমরা জেনেটিক বলে থাকি যখন তাকে সারাতে পারি না। ঠিক এরকম কিছু পাশ করা বড় বড় শিক্ষিত হাতুড়ি ডাক্তার আছে, যখন রোগ সারাতে পারে না তখন তাকে জেনেটিক বলে আর সাইকিয়াট্রিক প্রবলেম বলে ছেড়ে দেয়। হ্যাঁ, হাঁটুর ব্যথা বলছে আপনার সাইকো প্রবলেম আছে, মানে মনে হয় যে খেজুর গাছে বাঁধিয়ে নে। ঠিক, তো বড় বড় ডাক্তার তাদের বড় বড় ব্যাপার, তাই এগুলোই যাবেন না। এর সঙ্গে কোনো জেনেটিক্যাল টাচ নেই, না সারাতে পারলেই জেনেটিক্স। এখন সব ডাক্তাররা ধরে বসে আছে একটাই কথা, সারাতে পারছি না, ওটা আপনার জেনেটিক প্রবলেম। তো জেনেটিক প্রবলেম কি হয়েছে? সারাতে না পারা যায়, কমাতে তো পারা যায়, আপনি তাও তো পারেননি। আমরা যে আলোচনায় ছিলাম ইউরিক অ্যাসিড নিয়ে, বিস্তারিত যদি আরেকটু আপনি জানান আমাদেরকে। ইউরিক অ্যাসিড নিয়ে বেসিক্যালি এত বলার কিছু নেই, নিজেরা ফুড রেস্ট্রিকশন করলেই হবে। আর অন্তত 3 মাসে একবার টেস্ট করাবার দরকার আছে ইউরিক অ্যাসিড। যদি সিকেজি টেস্ট করিয়ে নেন আরো বেটার হবে, কারণ ওর মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনাইন, সোডিয়াম, পটাশিয়াম, বান সবটাই আসবে ওতে। ইজিএফআর সেটাও আসে। তাহলেই হবে। নিজেরা সতর্ক থাকা ব্লাড টেস্টের মাধ্যমে, কারণ শরীরের ভেতরে কি ঘটছে সেটা বোঝার জন্য এত ক্ষমতা বাঙালির মধ্যে হয়ে ওঠেনি। তাই এত ডায়াগনস্টিক সেন্টার আছে সবার বাড়ির নিচে নিচে, এখন তো একটা করে ডায়াগনস্টিক সেন্টার। তো গিয়ে একবার করে করে নিন 3 মাসে একবার, তাহলে আপনারা ভালো থাকবেন। স্যার, আমরা যে ইউরিক অ্যাসিড নিয়ে শেষমেশ আপনি আলোচনায় আমরা ছিলাম, যে সেখানে যদি ছোট করে একটু ঘরোয়া কিছু বলে দেন। ইউরিক অ্যাসিড বাড়া থাকলে সব থেকে বেশি কাজ করে কুর্তি কলায় জল, কুলত্র কড়াই, আর তার সঙ্গে গোখুরা চূর্ণ, দুটোকে 1 চামচ করে আধ ভাঙা করে নেবেন। নিয়ে যদি আপনি 1 গ্লাস জলে, কাঁচের গ্লাসের জলে ভিজিয়ে রাখতে পারেন, সেটা সকালবেলা ব্রাউন কালার হয়ে যাবে, ওটাকে ছেঁকে নিয়ে খাওয়ার দরকার আছে প্রতিদিন সকালে। ঠিক, আর যে খাদ্য খাবারগুলো খেতে না করেছি, যারা এই ফোন নিয়ে মেতে উঠেছেন যারা, তাদের মাথায় কিছু ঘটে ঢোকে না বুঝতে পারি, কিন্তু তবুও বলে দিই যে এই অনুষ্ঠানটা আবার আপনারা
ফেসবুকে দেখে নেবেন, প্রথম দিকেই বলে দেওয়া আছে কি কি খাবার খাবেন না ইউরিক অ্যাসিডের জন্য। যাদের ইউরিক অ্যাসিড আছে কুর্তি কলাইটা খাওয়া শুরু করুন। কথা নিয়ে আমরা ছিলাম, আমাদের বেশি একটা সময়ও নেই হাতে, যাওয়ার আগে আমরা কিছুটা আরেকটু আলোচনা যদি করতে পারি। ইউরিক অ্যাসিড নিয়ে প্রধান কথা যেটা শেষমেশ লাস্ট মেসেজ দেওয়া যেতে পারে, যারা সারাদিনে পর্যাপ্ত পরিমাণ জল পান না করে তাদের ইউরিক অ্যাসিডটা বাড়ে এবং অনেক ক্ষতি হয়ে যায়। তবু যেহেতু আজকের টপিক ইউরিক অ্যাসিড, পরিমাণ মতো জল মিনিমাম 3 থেকে 3.5 লিটার, এইটুকু জল যদি সেবন করা না হয় তাহলে কিন্তু আপনি ইউরিক অ্যাসিড কেন কিডনির হাত থেকেও রেহাই পাবেন না, কিডনিটাও একদিন ফেল হয়ে যেতে পারে। তাই সময় সুযোগ পেলে একবারে 500 গ্রাম, হাফ লিটার জল সেবন করার চেষ্টা করুন। সারাদিনে 3 থেকে 3.5 লিটার, সূর্য থাকাকালীন 3 লিটার, সূর্য ডুবে যাওয়ার পর থেকে শোয়া অবধি রাতে হাফ লিটার। এটা হচ্ছে আসল নিয়ম, বৈদিক নিয়ম আপনাদের বলে দিলাম। আমি যে কথাগুলো আপনাদের বলি একদম নিয়ম মেনেই তবে আপনাদের সঙ্গে কথা বলি, নাহলে এত বোল্ডলি আপনাদের সঙ্গে আলোচনায় আসতে পারতাম না। এই নিয়মগুলো আমাদের একাডেমিক এডুকেশনে যতটা পড়ার পেয়েছি বই থেকে তথ্য, ততটাই আপনাদের সঙ্গে ডিসকাশন হয়। বৈদিক শাস্ত্র আর তো আমাদের হাতে ডাইরেক্ট আসেনি, এগুলো বড় বড় ইউনিভার্সিটি থেকে পেয়েছে। যেমন ন্যাশনাল লাইব্রেরিতে কলকাতা এখনো প্রচুর পাণ্ডুলিপি যাকে বলা হয়, ম্যানুস্ক্রিপ্ট এখনো পাওয়া যায়, সেই 5000 সাল বছর আগের রাখা আছে। ভারতবর্ষে 4টি মাত্র লাইব্রেরিতে আছে, তার মধ্যে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি একটি, যেটা আমাদের হাতের কাছে। তো সেখান থেকে আমরা যা তথ্য উদ্ধার করতে পেরেছি সেখান থেকেই আপনাদের সঙ্গে আলোচনা হয়। আপনাদের সঙ্গে যখন ডিসকাশন করি আমি অনেক কঠিন কঠিন জিনিস অনেক সহজভাবে আমি বলে দিয়ে যাই, আপনারা এক কান দিয়ে ঢোকান এক কান দিয়ে বের করেন। মানে আপনারা স্টুডেন্ট অবস্থাতেও এরকমই ছিলেন, কিন্তু তবু এখন তো শরীরের নিজের ব্যাপার, নিজের জীবন মরণের ব্যাপার। তো সেই জায়গাতেও যদি আমরা ফাঁকি দিই তাহলে এখন আর ওই রেজাল্ট খারাপ হবে না, এখন শরীরটা খারাপ হবে, চলে যাব উপরে। ঠিক সেই জন্য আলোচনাগুলো মন দিয়ে শুনবেন, আর যে ওষুধ বা হোম রেমেডিস টোটকাগুলোর কথা বলে দিই সেগুলোকে একটু মানার চেষ্টা করবেন। আমি জানি না টিভির পর্দায় হয়তো আরো অনেক ডক্টর আসে, অনেক বড় বড় তাবড় তাবড় ডক্টর আসে, তারা কতটা আপনাদের হোম রেমেডিস নিয়ে ডিসকাশন করে বা মেডিসিন নিয়ে কতটা বলে দেয়, আই ডোন্ট নো, তাদের শো দেখিনি কেমন টাইপ। কিন্তু তবু আপনারা দেখেন, আপনারা যেমনই হোক শো আর আমাদের শো যেমনই হোক, তবু দুটো শো এর মধ্যে কম্পেয়ার করে দেখে নেবেন যে কোনটা ইনফরমেশন বেশি পাচ্ছেন আপনি যে কোনো ডিজিজ নিয়ে। আপনারা যখন ফোন করেন ওগুলো তো আর আমাকে বলে দেওয়া থাকে না, আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের সেগুলোর সলিউশন বলতে থাকি। তার মানে আপনারা যখন ফোনটা করবেন একটু ঠিকঠাকভাবে ভদ্রভাবে, মানে ফোনটা ধরা শিখুন। যদি না জানেন তো বাড়ির লোককে বলুন কেমন করে ফোন ধরতে হয়। ওই আনাড়ি কোম্পানির মতো প্লিজ মাদুরের হাতে নারকেলের মালার মতো ফোন ধরবেন না, ওগুলো আমাদেরও সময় নষ্ট হয়, ক্যালোরি নষ্ট হয় আপনারও, তাই না? তো সময়সীমা শেষ আজকে। আমাদের সাথে একজন লাস্ট বন্ধু আছেন। কে আছেন বলুন। হ্যালো। তাড়াতাড়ি বলুন। আমি ডক্টর এসকে সেন কথা বলতেছি। হ্যাঁ, টাইম কম, শর্টে বলুন, অনুষ্ঠান শেষ। হাঁটুর ব্যথা হয়েছে, বুঝলাম, আর এই কোমরে ব্যথা মজায়, আর ঘাড়ের দিকেও একটু ব্যথা হয়েছে। আমি তো অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখালাম, দেখি কোনো তো রিলিফ হয়। ওই এক্সট্রা প্লেট গুলো নিয়ে চেম্বারে চলে আসবেন, চেম্বারে। ওকে, আজকে সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী পর্বে